হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। এনটিপিসি সিবিটি টুতে যে প্রশ্নগুলো পড়ছে সেগুলো হচ্ছে টিসিএস লেটেস্ট প্যাটার্নের প্রশ্ন। টিসিএস 2018 নিয়েছিল যেন রেলওয়ে গ্রুপ ডি, এবং সেখানে যে প্যাটার্নের প্রশ্ন করেছিল সেগুলো থেকে একটু অ্যাডভান্স লেভেল প্রশ্ন এবারে টিসিএস কিন্তু এনটিপিসিতে দিচ্ছে। প্রশ্নগুলো টাফ নয়, একটু ক্যালকুলেশন আছে প্রশ্নের মধ্যে। তোমরা জানো যে রেলওয়ে গ্রুপ ডিতে মিলেনা মাসুকার মতো প্রশ্ন পড়েছে, এছাড়াও তোমাদের যে পিরামিড আছে তার উপরে তোমাদের প্রশ্ন এসেছিলো, মানে এগুলো ক্যালকুলেটিভ প্রশ্ন। তো ভীষণভাবে পসিবিলিটি আছে যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এবারে রেলওয়ে গ্রুপ ডিতে আসতে পারে। সো এই টাইপটাকে ডেফিনেটলি প্র্যাকটিস করে যাবে। এটা হচ্ছে লেটেস্ট প্যাটার্নের প্রশ্ন। যেখানে যেখানে অপশান টেস্ট করা যায় সেখানে সেখানে টিসিএসের এক্সপার্টটা কী করছে, এমনভাবে রাখছে কোশ্চেন্সটাকে যে তুমি অপশান টেস্ট করতে পারবে না, ঠিক আছে? বা এই জাতীয় প্রশ্ন যেগুলোকে ওরালি সলভ করা যায় কিন্তু মনে হবে যেন আমি ক্যালকুলেশন করি, এই টাইপের প্রশ্ন। যেমন দেখো এই প্রশ্নটাকে খুব ইজিলি কিন্তু মুখে মুখে ওরালি উড়িয়ে দেওয়া যায়, ঠিক আছে? তো নিজের আগে ট্রাই করো, একদম খাতা পেন ছাড়াই কিন্তু এই প্রশ্নটাকে সমাধান করে ফেলা যায়। চলো নিজেরা ট্রাই করো। 10 এবং 22-এর মধ্যবর্তী সকল মৌলিক সংখ্যার গড় কত? কি করব? দেখো 10 আর 22-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো কী কী? একটা হচ্ছে 11, 2 হচ্ছে 13, 3 হচ্ছে 17, 4 হচ্ছে 19। তুমি দেখতে পাচ্ছ 11 আর 13-এর মধ্যে গ্যাপ কত? 2। 13 আর 17-এর মধ্যে গ্যাপ কত? 4। আবার 17 আর 19-এর মধ্যে গ্যাপ কত? 2। তাহলে মাঝের যে গ্যাপটা 4 আছে ওইটাকে কী করে 2-2-এর গ্যাপ তৈরি করবো? দেখো আমি যদি 15 নিই তাহলে 13 থেকে 15-এর মধ্যে গ্যাপ 2, 15 থেকে 17-এর মধ্যে গ্যাপ হচ্ছে 2, তার মানে অ্যান্সার আমাদের 15 হবে এখানে। ওকে, ক্লিয়ার? কী করলাম বোঝা গেল না? চলো একবার দেখে নেওয়া যাক। 10 আছে এদিকে, এদিকে আছে আমার 22, ঠিক আছে? এদের মাঝখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে, একটা হচ্ছে 11, 2 হচ্ছে 13, 3 হচ্ছে 17, 4 হচ্ছে আমাদের 19, ঠিক আছে? গ্যাপ দেখো 2, গ্যাপ দেখো 2, কিন্তু এখানে দেখতে পাচ্ছ গ্যাপ আমার 4 আসছে। এবার আমি যদি এদের মাঝখানে একটা সংখ্যা নেই যেটা হচ্ছে আমার 15, তাহলে দেখো 13 থেকে 15 গ্যাপ কত? 2, 15 থেকে 17 গ্যাপ কত? 2, তার মানে মাঝখানে আমার 15ই আছে, এটাই আমার গড়, ঠিক আছে? এটাই আমার কী হবে? গড়। গ্যাপ সেম করতে হবে, এখানে গ্যাপ সেম ছিল না, আমি সেম করে নিলাম 15কে নিয়ে, এবং সেটাই আমার গড়ে পরিণত হলো। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, একটি চোঙ একটি গোলকের মধ্যে অন্তর্লিখিত আছে। গোলকের ব্যাসার্ধ চোঙের উচ্চতার 5-এর 6 গুণ। তাহলে চোঙের আয়তন এবং গোলকের আয়তনের অনুপাত কত? এনটিপিসি সিবিটি টুতে তোমাদের যে ধরনের প্রশ্ন পড়ছে সেগুলো আমি টাফ বলবো না মেন্সুরেশনের ক্ষেত্রে, ইজিও নয়, তবে একটু ট্রিকি এর ভেতরে আছে, সামান্য টুইস্টের মধ্যে আছে, ঠিক আছে? নিজেরা ট্রাই করো, তাহলে বুঝতে পারবে কেন আমি বলছি সামান্য টুইস্ট আছে। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারছো। আমার মতে অ্যান্সার 125 থাকবে, তার মানে 72টা 125 হবে। কেন? কারণ পাই আর কিউব আছে। দেখো এই যে আমাদের বলা রয়েছে কি যে গোলকের ব্যাসার্ধ, দেখো ক্লিয়ারলি বলা হয়েছে গোলকের ব্যাসার্ধ চোঙের উচ্চতার 5-এর 6 গুণ, মানে গোলকের ব্যাসার্ধ হবে 5, চোঙের উচ্চতা হবে 6। এদের আয়তন বার করতে বলেছে। গোলকের আয়তন যখন আমি বার করবো মানে 4-এর 3 পাই আর কিউব করছি, আর এখানে 5, তাহলে 5-এর কিউব মানে 125, তাহলে 125 থাকবে বা 125-এর মাল্টিপিল হবে। তো দেখো 125-এর মাল্টিপিল এখানে আছে, 72:125। এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, ঠিক আছে? দেখে নাও। ইয়েস, দেখো একটা তোমাদের গোলক আছে বলছে, তো এই হচ্ছে আমাদের গোলক, ওকে? এবং গোলকের মধ্যে একটা চোঙকে রাখা হয়েছে, ঠিক আছে? তো আমি ভার্টিক্যালিও দাঁড় করাতে পারি, আমি হরিজন্টালি দাঁড় করাতে পারি। আমি একটা কাজ করছি, আমি এটাকে হরিজন্টালি বা চলো ভার্টিক্যালি দাঁড় করিয়ে দিই, ঠিক আছে? ভার্টিক্যালি দাঁড় করাচ্ছি, চলো একটু আঁকতে দাও, জাস্ট এ মিনিট। স্ট্রেট লাইন ইউজ করি তাহলে সুবিধা হবে। ওকে, এই এরকম অনেকটা হবে, ঠিক আছে? পুরোটা তো আর আশা করি বুঝতে পারছো। একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের বলে দিই, যে কারণে আমি স্কেলটা ইউজ করলাম। এই যে গোলকের যে মাথা, এই যে উপরে যে বৃত্তটা রয়েছে, বৃত্ত কিন্তু এইটার সারফেসকে টাচ করবে না, গোলকের সারফেসকে টাচ করবে না। চোঙের উপরিতলে যে বৃত্ত থাকবে, আমি এই বৃত্তটার কথা বলছি, এই বৃত্তটার কথা বলছি। এই বৃত্তটা কিন্তু কখনো, এটা কিন্তু একটা বৃত্ত হবে, এখানে দেখতে এরকম লাগছে কারণ ডার্ক করানো রয়েছে তাই। এই বৃত্তটা কিন্তু কখনোই এই গোলকের উপরিতলকে টাচ করবে না, করা সম্ভব নয়। তুমি যদি তোমার একটা ফুটবলের মধ্যে ওরকম একটা আকারের একটা কৌটোকে রেখে দাও, দেখবে হবে না। এবার এত বড়ই আমি কেন আঁকলাম চোঙটাকে, কারণ দেখো ওখানে বলা রয়েছে যে চোঙের উচ্চতা যা গোলকের ব্যাসার্ধ তার থেকে কম। চোঙের উচ্চতা তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, তোমার চোঙের উচ্চতা কত? এইটা হচ্ছে চোঙের উচ্চতা, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, ঠিক আছে? চোঙের উচ্চতা কত বলছে? 6, ঠিক আছে? আর গোলকের ব্যাসার্ধ কত বলেছে আমার? 5।
গোলকের ব্যাসার্ধ কত বলেছে আমার 5, জাস্ট আ মিনিট। গোলকের ব্যাসার্ধ কীভাবে আঁকবো দেখো, এই যদি আমার এর মিডল হয় তাহলে গোলকের ব্যাসার্ধ এখান থেকে এই কোণা, দেখো এই কোণা টাচ করবে, মানে আমি বলতে চাইছি এখানে যদি আমি একটা এক্স পয়েন্ট দিই, এই এক্স পয়েন্ট কিন্তু এই গোলকের সারফেসকে টাচ করবে, এই বৃত্তটা টাচ করবে না, কিন্তু এই ওয়াই পয়েন্ট, এটা যদি ওয়াই পয়েন্ট ধরে নিই, এই ওয়াই পয়েন্টও টাচ করবে, এই এক্স পয়েন্টও টাচ করবে। সিমিলার এটা যদি আমি এ ধরে নিই, ঠিক আছে, আর এটা সাপোজ ধরো আমি জেড ধরে নিলাম, ঠিক আছে, তাহলে এ এবং জেড পয়েন্টও টাচ করবে, কিন্তু এই বৃত্তটা টাচ করবে না, ঠিক আছে। এবার এইটাই যে সবুজটা, এই সবুজটা হচ্ছে তোমাদের 5 ইউনিট, সবুজ হচ্ছে তোমাদের 5 ইউনিট, ঠিক আছে। ও জাস্ট আ মিনিট, হ্যাঁ ঠিক আছে, এই সবুজ হচ্ছে তোমাদের কি 5 ইউনিট। আচ্ছা ক্লিয়ার হয়েছে। এবার দেখো কি বলছে, এবার তোমাদের বলছে চোঙের আয়তন কত। দেখো চোঙের আয়তন জানার জন্য, মানে চোঙের আয়তন গোলকের আয়তন অনুপাত কত, দেখো চোঙের আয়তন জানার জন্য বা গোলকের আয়তন জানার জন্য আমাদের ফর্মুলা ইউজ করতে হবে, তো পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এই হচ্ছে চোঙেরটা হয়, আর গোলকেরটা কি হয় 4/3 পাই আর কিউ। দেখো এখানে আর সেম নয়, ঠিক আছে, চোঙের আর গোলকের আর সেম নয়, যেহেতু সেম নয় আমরা একটাকে ছোট একটাকে বড় ধরেছি, এই কারণেই আমরা ছোটো হাতে আর স্কোয়ার দিয়েছি, এইদিকে বড় হাতে আর কিউব দিয়েছি, ঠিক আছে। এবার তুমি দেখো পাই পাই এখানে কেটে বেরিয়ে যাচ্ছে, ইয়েস, আর এইচের ভ্যালু আমাদের 6 জানা আছে, তো আর স্কোয়ার 6 4/3 আর কিউব, আর কিউব মানে কত বড় হাতে আর, কত বড় হাতে আর হচ্ছে এই 5 হচ্ছে বড় হাতের আর, ঠিক আছে, এই 5 হচ্ছে আমার বড় হাতের আর, তাহলে এখানে কী হবে 125 হবে। ওকে ক্লিয়ার হয়েছে, হলো কি না বলো। ওকে এবার দেখো আমি যদি এটাকে ফার্দার কাটাকুটি করতে পারি, এটা হচ্ছে তোমাদের 3, এটা হবে তোমাদের 2, তার মানে এদিকে দেখতে পাচ্ছি আমরা 9 আর স্কোয়ার আছে, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি 2 × 125 আছে। এটা ফার্দার কাটবে যদি আমি আর এর ভ্যালু বার করি, কিন্তু আমি ধরো সাপোজ আমি আর এর ভ্যালু জানি না, বা আমি বার করতে পারছি না, আমার এইটুকু একে আমি স্টাক হয়ে গেছি, আমি জানি না, আমি বার করে দেখিয়ে দিচ্ছি আর এর ভ্যালু কী হবে সেটা পরের কথা, আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি 125-এর থেকে এখানে দেখতে পাচ্ছি 125-এর মাল্টিপিল হওয়া উচিত, তো 125-এর মাল্টিপিল এটা দিয়ে আছে, 125 নিজেই আছে, তো এটা আমাদের অ্যান্সার হবে। এবার দেখ একটা জিনিস তোমাদের বলে দিই, দেখো যদি এই জায়গায় তুমি আর বের করতে চাও, এইটা হচ্ছে আমাদের আর, কারেক্ট, এই যে লাল দাগটা দিয়েছে এইটা হচ্ছে আমাদের আর। দেখো এইটা যদি 5 হয় আর এইটা আমাদের মিড পয়েন্ট হয়ে যায়, তখন এটা আমাদের 3, এইটা আমাদের 3 হয়। দেখো এখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, 3 তার লম্ব, 5 তার অতিভুজ, তাহলে এই লাল দাগটা কত হবে 4 হবে, 4 ইউনিট হবে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, ঠিক আছে, তো এইটা আমাদের হচ্ছে এখানে আর, এইটা আমাদের হচ্ছে আর। এবার যদি তুমি এখানে আর স্কোয়ার বসাও, মানে এখানে 4 স্কোয়ার বসাচ্ছ, মানে 16 বসাচ্ছ বেসিক্যালি, ঠিক আছে, 16 বসাচ্ছ তুমি। এবার তুমি দেখো এই 2 দিয়ে এই 16কে যদি কাটো কত থাকছে 8 থাকছে, 8 নং এখানে হচ্ছে 72, তো 125 এখানে থেকে যাচ্ছে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 72:125। একটু এক্সপ্লেন করলাম বলে হতে পারে হয়তো তোমাদের মনে হচ্ছে স্যার টাইম টেকিং, বাট নয়, আমি তোমাদের বোঝাচ্ছি বলে টাইম টেকিং। আমি কালকেও দেখলাম, আমি রিজনিংয়ে বা তোমাদের আগের বার তোমাদের যে 9th মের যে সলিউশন হয়েছে সেটাকে আমি বুঝিয়ে আস্তে আস্তে করেছি, তো একজনের আমাকে কমেন্ট করে বলেছে যে স্যার বড্ড টাইম টেকিং প্রসিডিওর হচ্ছে। অ্যাকচুয়ালি টাইম টেকিং নয়, সেটা তোমাদের বোঝাচ্ছি বলে টাইম টেকিং। আমি তো তোমাদের মানে অপশান ওই না এখানে সিলেকশান ছিল না, তখনই আমি তোমাদের বলেছিলাম 125 হবে, অর্থাৎ মুখে মুখে সলভ করা যায়। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, একটি গোলকের ব্যাসার্ধ 8 সেমি, একটি নীরের চোঙের ভূমি ব্যাসার্ধ 4 সেমি এবং উচ্চতা 8 সেমি হলে যদি চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অর্ধেক হয় তাহলে চোঙটির উচ্চতা কত? এখানে অ্যান্সার বলেছে 12। এটা আমি তোমাদের তুলে দিইনি কারণ ট্রিকি প্রশ্ন নয়, এটা জাস্ট অপশান পুট করলে মানে ফর্মুলা পুট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। বলছে গোলকের ব্যাসার্ধ, আর এখানে কী বার করতে বলেছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অর্ধেক। তো গোলকের পৃষ্ঠতল কী হয় আমরা জানি 4 পাই আর স্কোয়ার হয়, এর অর্ধেক বলেছে, কোনটা এর অর্ধেক? চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। তো 2 পাই আর কমন নিলে এটা হচ্ছে আর প্লাস এইচ হয়ে যাবে, বা উল্টো লিখতে পারে এইচ প্লাস আর হয়ে যাবে, ঠিক আছে, এইচ প্লাস আর হয়ে যাবে। এই এটা তোমাদের বলেছে 4 পাই আর স্কোয়ারের হাফ। ওকে এবার দেখো পাই আর, এখানে তুমি দেখতে পাচ্ছ যে পাই আর আমার কেটে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, পাই আর আমার জাস্ট আ মিনিট, অ্যাকচুয়ালি গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে, ভূমি ব্যাসার্ধ বলেছে, আচ্ছা আর কাটবে না কারণ আর তো আলাদা, ঠিক আছে, সরি 2 পাই আর এখানে রেখে দাও। আর একটা কাজ করো, এই আরটাকে বড় হাত করে দাও, আমি খেয়াল করি
এই সমস্ত মিস্টেক কিন্তু হতে পারে পরীক্ষার সময়, ঠিক আছে। কেটে দিলে তারপর দেখলে মা কী হলো ব্যাপারটা, খিচুড়ি পাকিয়ে যায়, ঠিক আছে। তো কাটার সময় একটু ধরে বুঝে কাটবে। তো এই দুই কাটছে, ঠিক আছে। সিমিলারলি এই দুই কেটে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কী পেলাম, আমরা এখানে পেলাম আর ইন্টু এইচ প্লাস আর ইকুয়াল টু তোমাদের আর স্কোয়ার। আর স্কোয়ার আমাদের কত বলেছে, 8 স্কোয়ার মানে 64, ঠিক আছে। এখানে আর মানে কত আমাদের, আর মানে হচ্ছে 4, এইচ প্লাস 4, ঠিক আছে। এই আমাদের হবে, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4×64 হচ্ছে। তো এইচের ভ্যালু কী যাচ্ছে, 4 যদি ওদিকে যায় 12 হচ্ছে, সিম্পল, ঠিক আছে। চলো পরের প্রশ্ন অনেকে বলবে খুবই ক্যালকুলেটিভ প্রশ্ন, ঠিক আছে। চলো নিজেরা ট্রাই করো, দেখো এই প্রশ্নটাকেও কত ইজিলি করা যায়, ঠিক আছে। আর এগুলো সব রিয়েল টাইম অ্যাপ্রোচ, এগুলো এমন নয় যে আমি অ্যানালাইজ করাচ্ছি বলে এখন আমার মাথায় এসে বলে তোমাদের বলছি। এক্সাম টাইম হলে আমি এটাই করতাম। চলো আমি আমার লাইফে 3 ধরনের স্টুডেন্ট দেখেছি। একদল স্টুডেন্ট আছে যাদের এই অঙ্কটা পড়ে বুঝতে টাইম লাগবে 1 মিনিট, একদল স্টুডেন্ট আছে যাদের পড়ে বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগবে, কিন্তু তাদের কোন মেথড অ্যাপ্লাই করব সেটা বুঝতে অসুবিধা হবে। কারণ 3 মেথড আছে, রেশিও মেথড আছে, মাল্টিপ্লিকেশন মেথড আছে, 3 টাইপের মেথড আছে, কোনটা অ্যাপ্লাই করব। আরেকদল স্টুডেন্ট আছে যারা পড়বে বুঝবে করবে উইদিন সেকেন্ডে। তো তোমাকে থার্ড টাইপে আসতে হবে। তোমার যদি পড়ে বুঝতে 1 মিনিট টাইম লাগে, তার মানে হচ্ছে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট প্র্যাকটিসই করো না, সুদের অঙ্ক তুমি প্র্যাকটিসই করো না, তার জন্য তোমার এখানে পড়ে বুঝতে টাইম লাগছে। এই অঙ্ক পড়ে বুঝতে টাইম লাগার কথা না, ঠিক আছে। যেখানে আমি এর আগে সলভ করিয়েছি, যদি সেই সলিউশন ভিডিও দেখে থাকো তাহলে অন্তত এই অঙ্ক পড়ে বুঝতে তোমার মিনিমাম 20 সেকেন্ড সময় লাগবে, তার বেশি সময় লাগার কথা না। আর বাকি 20 থেকে 30 সেকেন্ড হবে সলিউশন, ঠিক আছে। মানে খুব সর্বোচ্চ যদি কারোর অবস্থা খারাপ হয় তাহলে তার 50 থেকে 60 সেকেন্ড টাইম লাগতে পারে, মানে 1 মিনিট সর্বোচ্চ সময় লাগতে পারে, তাও লাগবে না, ঠিক আছে। আমি যে মেথড বলছি দেখো, অ্যান্সার তোমাদের বলছে 304। কী করে হচ্ছে দেখো, বলছে রাম এবং দীপ্তি প্রত্যেকে আছে বার্ষিক 30% চক্রবৃদ্ধি, ওকে দেখে নিলাম এইটা, এবং এটা বার্ষিক রেট চক্রবৃদ্ধি। বলছে সুদের হারে 2 বছরের জন্য 8,000 টাকা বিনিয়োগ করছে। রামের সুদ হচ্ছে বার্ষিক দেয়, অর্থাৎ অ্যানুয়ালি এটা কম্পাউন্ড হচ্ছে। আর দীপ্তির জন্য এটা হচ্ছে প্রতি 8 মাস অন্তর এটা কী হচ্ছে, কম্পাউন্ড হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, 8 মাস অন্তর কম্পাউন্ড হচ্ছে। মানে এখন টিসিএসকে 8 মাসের ভূতে ওর মাথায় রয়েছে, ঠিক আছে। টিসিএসের মাথায় 8 মাসের ভূত চেপেছে, এখন সব 8 মাস দিচ্ছে। তো তোমরাও করে যেও। এইবার দেখো কী করে করবো, দেখো রামেরটা তো ঠিকই আছে, প্রবলেম কিছু নেই, দীপ্তিরটাতে প্রবলেম আছে, ঠিক আছে। দেখো রামেরটা 30%, 1 বছরে 30, তাহলে 2 বছরে কী হবে, 30% কম্পাউন্ড হবে। 30 মানে কি 3/10, ঠিক আছে। এসব পরীক্ষার সময় লিখবো না, আমি ডিরেক্ট লিখবো 10-13, কারণ দুবার হচ্ছে তাই। তার মানে এটা হয়ে যাচ্ছে 100 আর এটা হয়ে যাচ্ছে 169। এটা প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট, তাহলে সুদ কত আমার 69 বেরিয়ে গেল। যখন আমি 100 ধরছি টাকা, এই হচ্ছে আমার প্রিন্সিপাল, যখন প্রিন্সিপাল এইটা তখন আমার কম্পাউন্ড ইন্টারেস্ট এইটা কত আমার 69, অর্থাৎ 69। এবার দীপ্তির ক্ষেত্রে এসো, কতক্ষণ টাইম লাগলো বলো এইটুকু লিখতে। দীপ্তির ক্ষেত্রে এসো, দীপ্তির ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে 8 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে। তার মানে ভালো করে বুঝবে 30% হচ্ছে 12 মাসে, 12 মাসে 30 হলে 8 মাসে 20 হয়। কী করে দেখো, 12 মাসে 30 আমার, ঠিক আছে। তাহলে 4 মাসে কত হবে, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 আসে, তাহলে 30কেও 3 দিয়ে ভাগ করে দাও 10 আসবে। তাহলে 8 মাসে কত হবে দেখো, 4কে 2 দিয়ে গুণ করলে 8 হয়, তাহলে 10কে 2 দিয়ে গুণ করে 20 হবে, ঠিক আছে। 10কে 2 দিয়ে গুণ করলে আমার কত হবে, 20 হবে। তার মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমি 12 মাসে যদি 30% হয় তাহলে 8 মাসে আমার 20% হবে। তার মানে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কী হবে, 20%। এবার দেখো 2 বছরের জন্য রাখছে দীপ্তি ক বছরের জন্য রাখছে, 2 বছরের জন্য রাখছে। 2 বছর মানে কত, 24 মাস। 24 মাসে কটা 8 আসে, আমরা দেখতে পাচ্ছি 24 মাসে 3টে 8 আসে, ঠিক আছে। তার মানে এই টাকাটা এখানে যেমন 2বার করেছি, এখানে 3বার হবে। ক্লিয়ার হয়েছে, ওকে। 20% 3বার হবে, এইটা হচ্ছে মদ্দা কথা, তোমাকে বুঝতে হবে। কি বুঝতে হবে, 20% 3বার হবে। কেন 3বার হবে, কারণ 24 মাসে 8 মাস 3বার আসে তাই, ঠিক আছে। 24 মাস কেন, 2 বছর তাই, ঠিক আছে। তো 20% মানে কি 1/5, তাহলে 5 থেকে 6 হয়েছে, 5 থেকে 6 হয়েছে, 5 থেকে 6 হয়েছে। যা আমি ক্যালকুলেট করার সময় তোমাদের বলছি সেগুলো আমি নিজে করার সময় বলবো না, ফলে আমার খুব দ্রুত অ্যান্সার বেরোবে, ঠিক আছে। 16, তাহলে 216। আর এটা প্রিন্সিপাল, এটা ইন্টারেস্ট, তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার সরি, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, তাহলে আমার ইন্টারেস্ট দাঁড়াচ্ছে 91, ঠিক আছে। এবার দেখো আমাদের তো 100 টাকা প্রিন্সিপাল বলেনি, আমাদের প্রিন্সিপাল বলেছে কত, 8,000 টাকা।
তাহলে 100কে কত দিয়ে গুণ করলে 8000 হয়? 80 দিয়ে। তাহলে 69কেও তুমি কী করো 80 দিয়ে গুণ করে দাও, তাহলে কী বেরোবে তোমার এখানে? কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোবে, অ্যাকচুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোবে। অ্যাকচুয়াল বের করতে হবে, নইলে তাদের মধ্যে তুমি ডিফারেন্স পাবে কী করে? ঠিক আছে, এবার এদিকে এসো, এখানে 91, 125কে কত দিয়ে গুণ করলে তোমার 8000 হয়? দেখো 125কে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে 500 হচ্ছে, আর 500কে আমি যদি 16 দিয়ে গুণ করি তাহলে 8000 হচ্ছে। ঠিক আছে, কারণ 5 16 80 হয়। তার মানে 125কে একবার 4 দিয়ে গুণ করো, একবার 16 দিয়ে গুণ করো, তার মানে বেসিক্যালি 125কে তুমি 64 দিয়ে গুণ করছো। তাহলে 91 রিয়েল ভ্যালু পাওয়ার জন্য কী করবো? একে আমি 64 দিয়ে গুণ করে দেবো। এবার আমাকে কী করতে হবে? এই 91 ইন্টু 64 মাইনাস 69 ইন্টু 80 করতে হবে। এটাও আমি করব না, আমি ইউজ করব ইউনিট ডিজিট মেথড। 91 ইন্টু 64, ঠিক আছে, এর যে ইউনিট ডিজিট হয় সেটা হয় 4, আর এখানে 69 ইন্টু 80 এর যে ইউনিট ডিজিট হয় সেটা হয় 0। দুটোর মধ্যে বিয়োগ করলে যাই হোক না কেন ইউনিট ডিজিট আমার 4ই আসবে। দেখো একটাই অপশানে আছে, দিস ইজ দ্য কারেক্ট অপশান। বলো বুঝলে কিনা? কিছু করলাম? কোনো ক্যালকুলেশন এখানে আছে? কোনো ক্যালকুলেশন নেই। এই 20%, 5 থেকে 6, 5 থেকে 6, 5 থেকে 6, 125 থেকে 216, এগুলো মেন্টাল ক্যালকুলেশনে করা যায়। ঠিক আছে, সুতরাং এই টোটালটা করতে তোমার অন্তত পক্ষে খুব যদি বেশি হয় তাহলে 40 থেকে 50 সেকেন্ড টাইম লাগবে, তার বেশি টাইম লাগার কথা না। আমি রিয়েল টাইম বলছি, ঠিক আছে, আমি রিয়েল টাইম বলছি, আমি বলবো না 20 সেকেন্ডে হয়ে যাবে, না, সে অঙ্ক নয় এটা, কিন্তু 40 থেকে 50 সেকেন্ডে হবে যদি তুমি খুব বেশি প্র্যাকটিস করে থাকো। ঠিক আছে, চল পরের প্রশ্ন। পরের প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, নিজের আগে ট্রাই করো। এই ধরনের প্রশ্ন আগে তোমরা অপশান টেস্ট দিয়ে করতে, এখন কি হয়েছে বাধ্য হচ্ছে বেসিক দিয়ে করতে, কারণ কি অঙ্কটার যে মানে লাস্ট লাইন, সেই লাইনটাই তোমাদের সঙ্গে একটা বলতে পারো টুইস্ট আছে। এনের অঙ্কগুলো সমষ্টি কত জিজ্ঞেস করেছে, এন কি সেটা জিজ্ঞেস করেনি। এন জিজ্ঞেস করলে তো আমরা অপশান টেস্ট দিয়ে করতে পারতাম, 271 মাল্টিপল খুঁজে বার করলে হয়ে যেত, কিন্তু সেটা হচ্ছে না। ঠিক আছে, চলো নিজেরা করো, ওই জন্য বেসিক শিখে রাখা জরুরি। অনেক অপশান টেস্ট দিয়ে করতে গিয়ে কী করেছে, বেসিকটাই ভুলে গেছে। এবারে যখন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হবে দেখবে এই প্রশ্ন এসছে তোমাদের, ঠিক আছে, এবং এইসব প্রশ্ন সিএইচএসএল সিজিএলে পড়ে। আমি যখন ওসব প্রশ্ন করাই তখন তোমরা বলো এত টাপ আসবে স্যার, এ তো সিজিএলের প্রশ্ন, সিএইচএসএলের প্রশ্ন, বাট তাই তো এসছে। তো বলছে ধরা যাক এন হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে এতগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকে। দেখো এদের রেসপেক্টিভে এনের যে মান দাঁড়াবে সেটা কী হবে, এদের এলসিএম নেব, এলসিএম ইন্টু সামথিং করবো প্লাস 1 করবো। মানে কি, মানে এনের ভ্যালু দুবার বের করবো। এক যদি আমি 271 রেসপেক্টিভে দেখি তাহলে এন 271 দ্বারা ভাগ যাবে, তাই তো, মানে 271 ইন্টু সামথিং করলে আমি এনকে পাবো। ক্লিয়ার হয়েছে? এই লাইনটার মানে তাই দাঁড়াচ্ছে এন হলো 271 দ্বারা বিভাজ্য, এন হলো 271 দ্বারা বিভাজ্য। মানে কি, ধরো আমি বলেছি 81 9 দ্বারা বিভাজ্য, তার মানে 9 ইন্টু সামথিং করলে আমি 81 পাবো। সেই রকমই এখানে 81 জায়গায় এন লেখা আছে। ক্লিয়ার হলো? তো এন 271 দ্বারা বিভাজ্য, তার মানে এনের যে ভ্যালু দাঁড়াবে সেটা 271 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, এবং কোনো ভাগশেষ থাকবে না, 0 ভাগশেষ থাকবে, এটাই মানে দাঁড়াচ্ছে। এবার এনকে আরেকভাবে রিপ্রেজেন্ট করানো যায়। প্রথম লাইনে এনকে রিপ্রেজেন্ট করানোর আরেকটা পদ্ধতি দেওয়া আছে। বলছি এন হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 15, 25, 35, 40 এবং 42 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকে। তার মানে 15, 25, 35, 40 অ্যান্ড 42 এদের এলসিএম নেব, কারণ ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। তো দেখো 15কে ভাঙলে কী হয়, 5 ইন্টু 3 হয়। 25কে ভাঙলে কী হয়, 5 ইন্টু 5 হয়। এটা মুখে মুখে করা যায়, জাস্ট তোমাদের করে দেখাচ্ছি। 35কে ভাঙলে কী হয়, 5 ইন্টু 7 হয়। 40কে ভাঙলে কী হয়, 8 ইন্টু 5 হয়। ঠিক আছে, আর 42কে ভাঙলে কী হয়, 6 ইন্টু 7 হয়। এবার দেখো 5 দিয়ে তাহলে অনেকটা ডিভিজিবিলিটি যাচ্ছে আমরা, তো আমরা 5 প্রথমে নেব। ঠিক আছে, ঠিক আছে, এবার মৌলিক সংখ্যাগুলো দেখো, দেখো 3 আছে, এ একটা 5 আছে, এ একটা 7 আছে, এই 5, এই 5, এই 5, এই 5, এই একটা 5 করে দিয়েছি। 3, 5, 7, তাহলে 3 ইন্টু 5 ইন্টু 7। দেখো 8কে ভাঙা যায়, 4 ইন্টু 2 লেখা যায়। 6কেও ভাঙা যায়, দেখো 2 ইন্টু 3 লেখা যায়। কারেক্ট? তো একটা 2 নাও, একটা 2 নাও, আর অলরেডি দেখো 3 আমি নিয়ে ফেলেছি, সো 3 আর নেবো না, তাহলে 4 বেঁচে থাকে, ইন্টু 4। এই টোটালটা হচ্ছে আমার এলসিএম। তাহলে এলসিএম কী হবে, দেখো 5 দুগুণে 10, 5 4 20, 200, 7 3 21, মানে 21 ইন্টু 2 মানে 42, 4200। তাহলে আমাদের এলসিএম কী বেরোলো, 4200। দেখো কত ইজিলি আমরা কিন্তু এলসিএম বার করলাম। এই এনের যে মান দাঁড়াবে সেটা 4200 ইন্টু সামথিং হবে।
কিন্তু যেহেতু বলেছে 1 ভাগশেষ থাকবে তো +1 হবে। এবার দেখো এক্সের ভ্যালু কত রাখলে এটা 271 দ্বারা বিভাজ্য হচ্ছে। যদি আমি এক্সের ভ্যালু 1 রাখি তাহলে এটা হচ্ছে 4201। 4201 271 দ্বারা কাটে না। যদি আমি এক্সের ভ্যালু 2 রাখি তাহলে আমি দেখতে পাচ্ছি 8400 এবং 1, এটার ভ্যালু কী আসছে 8401। তো 271 তোমাদের 331, হ্যাঁ যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে আমাদের এন এর ভ্যালু। তারপরে 4 এর আগে 5, 8 আর 5 13, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ অঙ্কগুলো সমষ্টি বার করতে বলেছে। অঙ্কগুলো কি 4, 8, 0, 1, এই হচ্ছে অঙ্কগুলো। এদের সমষ্টি কত হবে 13 হবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই এলসিএমটাই তোমাদের হচ্ছে এখানে কি একটু ক্যালকুলেটিভ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন এটাও কিন্তু ক্যালকুলেটিভ প্রশ্ন, ঠিক আছে, অর্থাৎ ক্যালকুলেশন এর মধ্যে ইনভলভ আছেই আছে। কোনোভাবে তুমি অপশন টেস্ট দিয়ে করতে পারবে না, ঠিক আছে। অপশন টেস্ট দিয়ে হতো যদি 108 একদম উপরে থাকতো। দুটো অপশান চেক করার পর তুমি যখন লাস্ট অপশানে আসবে তখন প্রবলেম হয়ে যাবে। তাছাড়াও অপশন টেস্ট দিয়ে করা যাবে না এই ধরনের প্রশ্নকে। তো দেখো 2996 আছে তোমাদের, তারপর আছে 4752, আর নেক্সট তোমাদের আছে হচ্ছে 7825, ঠিক আছে। এই তোমাদের নাম্বার আছে। কি করব আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স নেব, যেটা মাঝখানে থাকবে তার সঙ্গে বাকি দুটো ডিফারেন্স দেবো। তো ডিফারেন্স কত হচ্ছে 6 কত 12, 6 10 12, হাতে হলো 1, 9 রাখে 10 তার মানে 15, হাতে হলো 1, 9 রাখে 10 মানে 17, 7, হাতে হলো 1, 2 রাখে 3 মানে 1, ঠিক আছে। আর এইটা আর এটার মধ্যে ডিফারেন্স নাও। এটার মধ্যে ডিফারেন্স কত হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমাদের 3, আর এখানে হচ্ছে তোমাদের 7, আর 7 রাখে 8 মানে 0, 4 রাখে 5 মানে তোমাদের হচ্ছে 4ই থাকবে, তার মানে 3, ঠিক আছে। 0 হয়ে যাচ্ছে, তার মানে কোনো হাতে 1 নেই, তো 3। তো এবার কী করবো, এবার দেখো এই দুটোর মধ্যে এইচসিএফ নিতে হবে। তো এইচসিএফ আমার নেবো না বেসিক্যালি, আমরা কী করবো এই দুটোর মধ্যে ডিফারেন্স নেবো। ডিফারেন্স কেন নেবো দেখো, 1756 দিয়ে এটাকে ভাগ করলে যায় না পুরোপুরি, দেখো ক্লিয়ারলি যাবে না। যেহেতু যাবে না, 15 থাকলে একবার দেখতাম, যেহেতু যাবে না কারণ দেখো ইন্টু 2 করলে এটা 34 হয়ে যাচ্ছে। যদি এটা 1700 ধরো তাহলে ইন্টু 2 করলে 1700 ইন্টু 2 করলে কত হয় 3400 হয়ে যাচ্ছে, তো যাবে না ডেফিনেটলি। তো আমরা কী করবো এই দুটোর মধ্যে আমরা আবার এখানে ডিফারেন্স দেবো। ডিফারেন্স কত হচ্ছে দেখো, 6 কত 13, এটা হচ্ছে তোমাদের 7, এখানে তোমাদের হচ্ছে 5 রাখে 6 মানে 1 হয়ে যাচ্ছে, তো 17, এটা হচ্ছে তোমাদের 13, তাহলে 1317। এবার দেখো 1317 দিয়ে কি এটাকে যায় না, তাহলে এই দুটোর মধ্যে আমি আবার ডিফারেন্স দেবো। কত হচ্ছে ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে তোমাদের 9, 1 আর 1 2, তার মানে এটা হচ্ছে তোমাদের 3, আর এখানে 13 মানে এখানে হচ্ছে তোমাদের 4, 439। দেখো 439 দিয়ে কি এটাকে ডিফারেন্স মানে ভাগ যায়, 439 দিয়ে কি এটাকে ভাগ যায়, আমি দেখতে পাচ্ছি যেতে পারে, কারণ দেখে দুটোর মধ্যে ডিফারেন্স ভীষণ বেশি, ডিফারেন্স খুবই বেশি, ঠিক আছে, তো যেতে পারে। তো আমি যদি 3 দিয়ে করি, 3 নং 27 7 আগলো 2, আর তোমাদের 3 3 9 আর 2 হচ্ছে 11, দেখো এতটুকু মিলে গেছে, হাতে হলো 1 12 13, তো দেখতে পাচ্ছ যাচ্ছে, তার মানে এইটাই হচ্ছে আমাদের এলসিএম মানে এইচসিএফ, এইটাই আমাদের কি এইচসিএফ। দেখতে পাচ্ছ 439 দিয়ে এটাকে ভাগ যায়, তার মানে এইটাই হচ্ছে আমাদের এইচসিএফ, এটা হচ্ছে আমাদের এইচসিএফ। এখন তোমাদের কী জিজ্ঞেস করেছে, এইটার যে অঙ্কগুলো আছে মানে ডিজিটগুলো আছে তার গুণফল কত, তো কত হবে 4 3 12, 12 × 9 মানে কত 108, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমরা ডিফারেন্স দিয়ে এইচসিএফ বার করলাম, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্স পদ্ধতি যা দিয়ে আমরা এইচসিএফকে বার করতে পারি। ওকে, চলো পরের প্রশ্ন। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 81x² প্লাস 72x প্লাস 16, এটা হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এটা ইকুয়াল টু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মানে এ স্কোয়ার, এই তোমাদের হয়। আমরা জানি কি বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হয় সেটা বাহু স্কোয়ার হয়, বাহু আমরা এ ধরে নিচ্ছি, তাহলে এইটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে 9x তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের 4 তার হোল স্কোয়ার, তাহলে এটা আমাদের কী হবে 2 × 9x × 4 আছে এখানে, তাই না, 2 × 9x × 4 আছে, প্লাস এখানে 4x স্কোয়ার মানে 4 স্কোয়ার আছে। দেখো এটা হচ্ছে এ স্কোয়ার, প্লাস এটা হচ্ছে 2ab, প্লাস এটা হচ্ছে তোমাদের বি স্কোয়ার। তারপরে বেসিক্যালি এইটা আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার ফরম্যাটে আমাদের আছে, ঠিক আছে। এখানে a হচ্ছে আমাদের 9x আর b হচ্ছে আমাদের 4, তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের a স্কোয়ার। এবার যদি আমি a স্কোয়ার তুলে দিই তাহলে a থাকছে, তার মানে এখানে কি থাকছে 9x + 4। তোমাদের এটাই জিজ্ঞেস করেছে যে বাহুর দৈর্ঘ্য কত, অপশানে ম্যাচ খাচ্ছে না। তো দেখো লাস্টে 4 কোন ক্যালকুলেশনে আসছে,
দেখো এটা 2 আর 2 এখানে কেটে যাবে, আর 2 × 1 করলে লাস্টে আমাদের 2 চলে আসছে, এটা তো আমাদের অ্যান্সার হবে না। এটা দেখো এটা তো নর্মাল রয়েছে, এটা তো আমাদের অ্যান্সার নয়। এটা দেখো 2 আর 2 কেটে যাচ্ছে, আর এই 2 দিয়ে এই 2কে গুণ করলে আমাদের লাস্টে 4 চলে আসছে, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার দিচ্ছে, তো এই 3টা আমাদের কারেক্ট অ্যান্সার। এটা তো আমাদের অ্যান্সার দেখতেই পাচ্ছ হচ্ছে না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, এটাও তোমাদের খুবই ইজি প্রশ্ন। বলেছে যে 25, 61, 39A4 এই একটা ভ্যালু তোমাদের দেওয়া আছে, মানে একটা নাম্বার দেওয়া আছে। এই সংখ্যাটা যদি 8 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে এর ভ্যালু কত হবে? তোমরা সবাই জানো যে বিজোড় এবং জোড় স্থানীয় সংখ্যার যে বিয়োগফল সেটা আইদার 0 আসতে হয় অথবা 11 দ্বারা ডিভিজিবল হতে হয় যদি টোটাল সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে বিজোড় স্থানীয় সংখ্যা কী কী? দেখো 9 + 4 13, 13 আর 1 14, 14 আর 5 কত 19। ঠিক আছে, এটা 19 এলো। আর বাকি সংখ্যাগুলোর যোগফল কত হচ্ছে? 2 আর 6 8, 8 আর 3 হচ্ছে আমাদের 11, 11 প্লাস এই, কারণ এর ভ্যালু আমরা জানি না। এই দুটোর বিয়োগফল আইদার আমাদের 0 আসতে হবে অথবা 11 দ্বারা ডিভিজিবল আসতে হবে। তুমি বলো এর ভ্যালু কত রাখলে সেটা 19-এর সমান হয়ে যাচ্ছে? আমরা জানি এর ভ্যালু 8 রাখলে সেটা 11 + 8 মানে এটা 19 দিচ্ছে, আর 19 - 19 এটা আমাদের 0 করে দিচ্ছে, তাহলে এর ভ্যালু কত হবে? আমাদের 8 হবে। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ভেরি ইজি প্রশ্ন, কিন্তু এই ধরনের প্রশ্ন বিগত বছরে রেলওয়ে গ্রুপ ডিতে CBT 1-এ পড়েছিল, 2018-এর কথা বলছি, আর এবারে দেখতে পাচ্ছ CBT 2-তেও পড়েছে, সুতরাং বিভাজ্যতা ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন। এটাও তোমাদের ক্যালকুলেটিভ প্রশ্ন, কিন্তু ক্যালকুলেশন এটাকে অ্যাভয়েড করা যাবে এখানে। ঠিক আছে, অপশান টেস্ট দেবো এবং আমরা করব অনুপাত মেথডে। দেখো বলছে একটা সংখ্যা আছে, এটা হচ্ছে কে, এটা কে এর থেকে 10 কম বলেছে। আর একটা সংখ্যা আছে এটা কে এর থেকে 10 বেশি বলছে। আর একটা সংখ্যা যেটা কে এর থেকে 38 বেশি বলছে। তো আমাদের বার কী করতে বলেছে? আমাদের করতে বলেছে যে এরা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। তার মানে কি, এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এই দুটোর যা অনুপাত হবে, ধরো সাপোজ H/B হলো, এই দুটোর অনুপাত আমাদের তাই হবে। ঠিক আছে, H/B হবে। হলো ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের রেশিও হয়। এটা রেশিও যদি H/B হয়, এটার রেশিও কী হবে? H/B হবে। তবেই এই সংখ্যাগুলো কী হয়? ক্রমিক সমানুপাতিক হয়। ঠিক আছে, তো যদি আমরা এরকমটা করি, যদি আমরা করি তাহলে কী করব? দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কে এর ভ্যালু তোমাদের 70 নিতে বলছে, প্রথম অপশানটা। তো কে এর ভ্যালু যদি 70 নিই, এটা আমাদের হয়ে যাচ্ছে কত? 60। এটা আমাদের হয়ে যাচ্ছে কত? 80। এটা আমাদের হয়ে যাচ্ছে কত? 108। তো দেখো এই দুটোর যদি আমরা নেই রেশিও করি, এই দুটো রেশিও করলে কত হচ্ছে? এই দুটো রেশিও আমরা দেখতে পাচ্ছি এটা 3:4 হচ্ছে। তো এটা রেশিও কি 3:4 হবে? কোনো দিন হবে না। ঠিক আছে, তো গেল কেটে, ফার্স্ট অপশান উড়িয়ে দাও। নেক্সট অপশানকে দেখো 40, এটা হচ্ছে তোমাদের 30, এটা হচ্ছে তোমাদের 50, আর এটা হচ্ছে তোমাদের 78। ঠিক আছে, তো দেখো এখানে কাটলে আমাদের কত হচ্ছে? 3:5। এখানে কি 3:5 দেবে? দেবে না। তো এটা চলো দেখি আছে দেবে না। পরের অপশানে এসো, এটা আমাদের কত বলছে? 50। এটা আমাদের কত বলছে? 70। এটা আমাদের কত বলছে? 98। চলো দেখা যাক, এটা আমাদের 5:7 আসছে। এটা কি আমাদের 5:7 আসছে? একবার দেখা যাক। 14 দিয়ে তুমি যদি কাটো, 14 দিয়ে কাটো, দেখো 14, এটা হচ্ছে তোমাদের 5, 5 × 14 70, আর এটা 14 × 7 করলে 98 হচ্ছে। দেখো এটা 5:7, 5:7 ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমাদের মিলে যাচ্ছে, কারণ এই যে তিনটে সংখ্যা তাদের প্রথম দুটোর যা অনুপাত আসছে পরের দুটোর অনুপাত সেম আসছে, তার মানে আমাদের 60 হবে কে এর মান। কারেক্ট অ্যান্সার বেরিয়ে গেল। ক্লিয়ার হলো? অপশান টেস্ট হচ্ছে এই ধরনের অঙ্কে খুব দারুণ একটা প্রশ্ন এবং খুব দারুণ একটা মেথড হচ্ছে অপশান টেস্ট আর অনুপাত। এবার দেখো এর আরেকটা টাইপ আমি তোমাদের বলেছিলাম যে প্রথম দুটো প্রশ্নে তোমাদের করিয়েছিলাম, ঠিক আছে, প্রথম দুটো শিফট যেটা কিনা 9th মে এসেছিলো, সে ওই টাইপটা দেখে নিও, ওই টাইপের অঙ্ক কিন্তু গ্রুপ ডিতে আসতে পারে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন একেবারে ইজি প্রশ্ন। অর্ধবার্ষিক দেয়রূপে বার্ষিক 25% চক্রবৃদ্ধি সুদের হারে কৃতিকা নিধিকে 1 বছরের জন্য 64,000 টাকা ধার দেয়, তাহলে নিধিকে কত সুদ দিতে হবে? তো কী করব? দেখো 25% চক্রবৃদ্ধি সুদ এবং বার্ষিক হার, এটা অর্ধবার্ষিক বলেছে, তো 2 দিয়ে ভাগ করে দাও, 12.5। ঠিক আছে, এত পার্সেন্ট। আর আমরা জানি 12.5% মানে 1/8। ঠিক আছে, ওকে, তার মানে দুবার দিতে হবে, কারণ 1 বছরে অর্ধবার্ষিক হিসাবে দুবার হয়, তো 8 থেকে 9 হবে, 8 থেকে 9 হবে। ক্লিয়ার? তার মানে এটা হয়ে যাবে 64 আর এটা হয়ে যাবে 81, ডিফারেন্স কত? 17। 64-র ভ্যালু এখানে বলেছে 64,000, তাহলে 17-র ভ্যালু কত হবে? 17,000। অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, তো মুখে করা যাবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে একটি ছেলে আছে যে
4 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে 36 সেকেন্ডে একটি বর্গাকার মাঠ তির্যকভাবে অতিক্রম করে। তার মানে কি, ধরো সাপোজ একটা বর্গক্ষেত্র তোমাদের এঁকে দিই, দাঁড়াও 1 মিনিট। ওকে, এই হচ্ছে একটা বর্গক্ষেত্র। তো তির্যকভাবে অতিক্রম করা মানে হচ্ছে কর্ণ বরাবর অতিক্রম করা, ঠিক আছে, কর্ণ বরাবর অতিক্রম করা। ক্লিয়ার? এবার দেখো তুমি 4 কিলোমিটার পার আওয়ার আর 36 সেকেন্ড, তো এটাকে তুমি একটা কাজ করো, মিটার পার সেকেন্ডে পরিণত করো। কী করি আমরা? 5/8 দিয়ে গুণ করে দিই। কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা 5/8 দিয়ে গুণ করি তাহলে সেটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। আর এই গতিবেগে সে 36 সেকেন্ড হেঁটেছে, তাহলে টোটাল সে হেঁটেছে কতটা? আমরা দেখতে পাচ্ছি এখানে 40 মিটার সে হেঁটেছে, কারণ এখন মিটার পার সেকেন্ডে সব আছে। তার মানে এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। আর আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু আমাদের কী হয়, বর্গক্ষেত্রে কর্ণ সমান কি a√2 হয়, ঠিক আছে, a√2। তো এখান থেকে আমরা এর যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে 40√2 হচ্ছে আমরা পাচ্ছি। তাহলে এই বর্গক্ষেত্রে এক একটা যে বাহু আছে তার দৈর্ঘ্য হচ্ছে 40√2। আর আমরা জানি ক্ষেত্রফল বার করতে বলেছে, তো 40√2 এর তুমি কী করে দাও, হোল স্কোয়ার করে দাও, ঠিক আছে। 40-এর হোল স্কোয়ার করলে 1600 হয়, আর √2 গুণ করলে নিচে 2 থাকবে, 1600কে 2 দিয়ে কাটলে কত হয়, 800। এত মিটার, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সেম কনসেপ্টের ওপর 3খানা প্রশ্ন একই শিফটে পড়েছে, যেখানে ওই গসাগুর ওপরে তোমাদের ডিফারেন্সের ওপর বের করতে বলেছে। মানে ওটা সেই বিভাজ্যতার প্রশ্নই হয়, কারণ গসাগু মানে কি, যে সংখ্যা দিয়ে এগুলোকে বিভাজ্য বা এই সংখ্যাগুলোকে ভাগ করা যায়, ঠিক আছে। তো বলেছে যে প্রথম সংখ্যাটা তোমাদের বলেছে কত, 1683। পরের সংখ্যা কত বলেছে, 2244। তারপরের সংখ্যা কত বলেছে, 5049। আমি তোমাদের বলেছি কীভাবে করতে হয়। এই দুটোর মধ্যে তোমরা ডিফারেন্স নেবে। ডিফারেন্স কত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, ডিফারেন্স হচ্ছে 1, তাই না? 4 থেকে 3 গেল 1, 14 থেকে 8 গেল 6, 17 থেকে 22, তার মানে 5। এই দুটোর মধ্যে ডিফারেন্স নাও, কত হচ্ছে তুমি দেখতে পাচ্ছ 50। 25 হলে 25 হতো, কিন্তু 3 তোমাদের এখানে কম, তার মানে 28, ঠিক আছে। এবার দেখো আমরা একবার চেক করব যে এই সংখ্যাটা দিয়ে কি একে ভাগ করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভাগ করা যাচ্ছে, তুমি দেখো না, 5 ইন্টু করলে দেখো এটা চলে আসবে, 5×1 5, 5×3 0, দেখো 3, 5×5 25, 3 হচ্ছে 28। তার মানে এটাই হচ্ছে গসাগু। তাহলে এদের কি বলেছে, অঙ্কগুলোর যোগফল, মানে ডিজিটগুলোর যোগফল, সাম অফ দ্য ডিজিট। 5×1 6, 6×6 12, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হলো ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এটা আমরা ডিজিট সামে করব। তার আগে দেখে নিতে হয় অপশানগুলোর যে ডিজিট সাম হচ্ছে সেটা সেম হচ্ছে না তো একে অপরের সঙ্গে। এটা কিন্তু একটা ডিজিট সাম মেথডের অন্যতম বলতে পারো লিমিটেশনস। দেখো এটা দেখতে পারো 9 হচ্ছে, তো 0 করে দাও। দেখো যখনই আমরা ডিজিটে 9 দেখবো 0 করব, কিন্তু ওভারঅল যোগফল যদি 9 আসে তো 9 ধরবো। 9 আছে 0 করো, 8×1 9 আসছে 0 করো, 6 + 5 মানে 11, 11 আর 7 করলে কত হচ্ছে আমাদের 18, 8 + 1 মানে 9 আসছে এখানে। এটা আমরা 9 লিখে রাখবো। এই 9কে 0 ধরো, এই 9কে 0 ধরো, 8×1 9 আসছে 0 ধরো, 6 + 5 মানে 11, তার মানে 2 আসছে এখানে, ঠিক আছে। এটা মাইনাস, এটা মাইনাস। নেক্সট দেখো, এই 9কে 0 ধরো, 9কে 0 ধরো, 7×1 8, আর এখানে দেখতে পাচ্ছি 11 আছে, মানে 19 মানে 1, 9 + 1 মানে 10 মানে 1। এখানে দেখো, এবং এটা -1 আছে এখানে দেখো, এটা তো আর এটা তো সেম, তো এটা +2 আসবে। এবার দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে দুটোর তোমাদের সেম এসছে, কিন্তু মাইনাসে এসছে, ওই জন্য আমরা এখানে একটু রিস্ক নিতে পারি। তো এটা দেখো 7 আর 1 8 আর 1 9 আসছে, তাহলে এখানে 8 বেঁচে থাকছে, তো 8 ধরো। এখানে দেখো 8 আর 1 9, 9 আছে, তো 2 বেঁচে থাকছে। এখানে দেখো 7 আর 2 9 গেল, এই দুটো উড়ে গেল। নেক্সট দেখো 9 আছে, উড়ে গেল, 8 আর 1 9 আছে, উড়ে গেল। তো 5 + 1 কত হচ্ছে, 6 হচ্ছে, তো রাখো 6। ক্লিয়ার? নেক্সট এদিকে এসো, জাস্ট এ মিনিট, ইয়েস। নেক্সট এদিকে এসো, দেখো এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 9ই আছে, তো এটা 0 করে দাও। এখানে দেখো দেখতে পাচ্ছ যে 5 আর 4 9 হচ্ছে, এখানে 9 আছে, তো 1 আর 1 2, 2 আর 2 4, ঠিক আছে। আচ্ছা এবার যা যা ক্যালকুলেট করতে বলেছে সেই ক্যালকুলেশন আমরা করবো, মানে যেখানে মাইনাস এখানে মাইনাস, যেখানে প্লাস সেখানে প্লাস। তো দেখো তুমি দেখতে পাচ্ছ এইটাকে একটু আলাদা রাখো, কারণ এইটার সামনে মাইনাস আছে, মানে -6 আছে, এটাকে আলাদা রাখো। বাকি যেগুলো প্লাস আছে সব যোগ করে ফেলো। দেখো 8 আর 2 হচ্ছে 10, 10 আর 4 আমাদের কত হচ্ছে 14, ঠিক আছে, 14। ক্লিয়ার হয়েছে? 14 মানে এখানে কত হচ্ছে আমাদের 5, ওকে। আর এখানে কি আছে, -6, -6 + 5, অ্যান্সার আমাদের -1 হওয়া উচিত ডিজিট সামে। একটাই অপশানে দেখো আছে, এটা আমাদের কারেক্ট অপশান, ঠিক আছে। চলো পরের প্রশ্ন।
এটাও তোমাদের ইজি প্রশ্ন, ওই জন্য আমি অপশান তুলিনি। একটি নির্দিষ্ট কাজ করার জন্য এ বি সি এর কর্মক্ষমতার অনুপাত হচ্ছে 3-5-8। তার মানে যখন এ বি এবং সি একসাথে কাজ করে তখন তারা 3+5+8 ইউনিট তারা করে, মানে টোটাল তারা 16 ইউনিট করবে। এবার বলছে একসাথে কাজ করলেও, সেইটাই বলেছে, তারা এই কাজটা কি করে 15 দিনে শেষ করে ফেলে। তার মানে দেখো 16x15 হচ্ছে টোটাল ওয়ার্ক, কারণ তারা একদিনে টোটাল 16 ইউনিট করে, তাহলে 15 দিনে কত ইউনিট করবে? 16x15 ইউনিট, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার বলছে দেখো যদি শুধুমাত্র এ এবং বি একসাথে 12 দিন করে, তাহলে এ আর বি একসাথে 12 দিন করছে, তাহলে টোটাল তাদের মিলিত ক্যাপাসিটি কত? 3+5 মানে 8 ইউনিট। তাহলে তারা 12 দিন করছে, 12x8, তার মানে তারা 96 ইউনিট করে ফেলবে। 96কে লেখা যায় 16x6, ঠিক আছে। তার মানে বাকি আছে কত ইউনিট? 16x15 মাইনাস 16x6 ইউনিট আমার বাকি আছে, ঠিক আছে। অর্থাৎ 16x9 ইউনিট আমার বাকি আছে। এই বাকি কাজটা কাকে দিয়ে করাতে বলছে? সি করতে বলছে। তাহলে সি এর ক্যাপাসিটি কত? আমরা দেখতে পাচ্ছি সি এর ক্যাপাসিটি হচ্ছে 8 ইউনিট। বাকি কাজটা 8 ইউনিট ক্যাপাসিটিতে সি কত দিনে করবে? দেখতে পাচ্ছি এটা কাটলে 2 হচ্ছে, 9x2 মানে 18। অ্যান্সার তোমাদের কী হবে? 18। হলো ক্লিয়ার? পরের অঙ্ক। আচ্ছা, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন। বাকি কিছু প্রশ্ন আছে যেগুলো এতটাই ইজি যে আমি তোমাদের করাইনি, মানে করানোর অর্দি মনে করিনি, ঠিক আছে। দেখো sin θ = 4/5, এটাও করানোর মতো প্রশ্ন নয়, কিন্তু কিছু একটা প্রশ্ন দিতে শেষ করতে হবে। তো 4/5, দেখো 4/5 মানে কি? আমরা জানি যে sin θ, আচ্ছা চলো একটা কাজ করি, ইয়েস sin θ, ঠিক আছে। sin θ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তো 4 আমাদের লম্ব, 5 আমাদের অতিভুজ। তাহলে বলো ভূমির ভ্যালু কী হবে আমাদের এখান থেকে? ভূমির ভ্যালু আসছে আমাদের 3, কারণ আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজে যদি 4 আমাদের লম্ব হয়, 5 যদি আমাদের অতিভুজ হয়, তাহলে ভূমি আমাদের 3ই হবে। 3, 4, 5-এর ট্রিপলেট আছে, সবাই জানি, একটু আগে বলছিলাম। তাহলে বলো tan θ ভ্যালু কী হবে? tan মানে কি? লম্ব বাই ভূমি, ঠিক আছে। তার মানে 4/5 মানে 3, সরি 5 নয় 3। আর এখানে দেখো তোমাদের কট দিয়েছে, কটের উল্টো হবে, তার মানে 3/4 হবে, ঠিক আছে। আর তোমাদের সেক দিয়েছে, তো কজও দিয়েছে, কজের ভ্যালু কী হবে? তাহলে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, তার মানে 3/5। আর সেক হচ্ছে কজের উল্টো, তার মানে 5/3। এই তো হবে, এই মানগুলো পুট করে দাও। তো দেখো এখানে বলেছে 3 tan θ, তার মানে 3 × 4/3 মানে 4 থাকছে প্রথমে, মাইনাস। তারপর বলছে তোমাদের 5 cos θ, দেখো 5 × 3/5 মানে 3 থাকছে। তারপর দেখো 3 sec θ, তার মানে দেখো 5 থাকছে প্রথমে। তারপর দেখো 4 cot θ, তার মানে দেখো 4 কেটে যেমন 3 থাকছে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? উপরে আমরা দেখতে পাচ্ছি 1 থাকছে, নিচে আমরা দেখতে পাচ্ছি 2 থাকছে, হাফ অ্যান্সার হবে এই যে। ওকে, মান পুট করলাম, জাস্ট কিছু না, অ্যান্সার বের করলাম, ঠিক আছে। চলো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আর এই প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। যদি তোমরা চাও যে বিভাজ্যতার উপর যে প্রশ্ন পড়েছে সেই টাইপের প্রশ্ন আমি আরও করাই, তাহলে আমাকে বলো, তাহলে আমি টোটাল বিভাজ্যতার উপরে, মানে এই টাইপের প্রশ্ন প্লাস নর্মাল 11 দ্বারা বিভাজ্যতা, 8 দ্বারা বিভাজ্যতা, 72 দ্বারা বিভাজ্যতা, 56 দ্বারা বিভাজ্যতা, 1-1 দ্বারা বিভাজ্য, এগুলো দিয়ে প্রশ্ন পড়ে তোমাদের সিএইচএসএলে পড়েছে, সিজিএলে পড়েছে, সেই প্রশ্ন তাহলে তুলে তোমাদের একটা সেশন দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।